यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আমি ভীষ্ম আজীবন রক্ষা করব হস্তিনাপুরকে, রক্ষা করব হস্তিনাপুরের রাজ সিংহাসন। অতন্দ্র প্রহরী হয়ে আমৃত্যু দাঁড়িয়ে থাকব সেই সিংহাসনে অধিষ্ঠিত রাজাদের পেছনে, কিন্তু আমি কোনো দিনই ওই সিংহাসনে বসব না। এমনকি আমার কোনো সন্তান যেন ওই সিংহাসনের অধিকারী হতে না পারে, সেই সম্ভাবনাকে নির্মূল করতে আমি কোনো দিনও বিবাহ করব না। হ্যাঁ, এমনই ভাবে প্রতিজ্ঞাবদ্ধ আমি পিতা শান্তনুর কাছে। তাই আমি ভীষ্ম। সময়ের নিয়মেই হস্তিনাপুর রাজ শান্তনুর মৃত্যুর পর হস্তিনাপুরের রাজা হলেন মা সত্যবতীর পুত্র চিত্রাঙ্গদ। রাজা হওয়ার কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় এক গন্ধর্ব রাজার সাথে যুদ্ধে। এরপরে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেন বিচিত্রবীর্য। প্রণাম মাতা, আপনি আমাকে স্মরণ করেছেন? এসো ভীষ্ম, তোমারই প্রতীক্ষা করছি আমি। এ তো আমার পরম সৌভাগ্য মাতা। বলুন, কি আদেশ পালন করতে হবে? আদেশ নয় ভীষ্ম, বেশ কতদিন ধরেই আমার মনটা কেমন যেন বারে বারে অস্থির হয়ে পড়ছে। হস্তিনাপুরের সব খবর ঠিক আছে তো? রাজ্যের প্রজারা বিচিত্রবীর্যের শাসনে খুশি তো? বিচিত্রবীর্য এই কদিনেই নিজেকে একজন দক্ষ প্রশাসক হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে মাতা। আপনি নিশ্চিন্ত হন, প্রজারা সকলেই রাজা বিচিত্রবীর্যকে পেয়ে খুশি। আসলে বড় ভয় হয়। হস্তিনাপুরের ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা বয়ে যায়নি, তাই মনের কোণে সবসময় আশঙ্কার চোরা স্রোত বইতেই থাকে। প্রণাম রাজমাতা, প্রণাম মহামতি ভীষ্মদেব। আপনারা শীঘ্রই আসুন, মহারাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কি বলছো কি প্রহরী? মহারাজের কি হয়েছে? বিচিত্রবীর্য অসুস্থ হয়ে পড়েছেন? ভীষ্ম, এক্ষুনি তুমি এসো। আসুন আসুন রাজবৈদ্য, আসুন। মহারাজের এ কি হলো? মহারাজ, মহারাজ আর আমাদের মধ্যে নেই। কি হয়েছিল রাজবৈদ্য? রাজরোগ, দুরারোগ্য যক্ষা। না, ক্ষমা করবেন আমায়। বিচিত্রবীর্যের মৃত্যুতে হস্তিনাপুরের রাজ সিংহাসন আবারও একবার হয়ে পড়ল রাজাহীন। সময় আমাকে এনে দাঁড় করালো আরো একটি পরীক্ষার মুখোমুখি। হস্তিনাপুরের ভবিষ্যৎ
কোন পথে চলবে, এটাই ছিল ওই সময় দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর ছিল একমাত্র মা সত্যবতীর কাছে। ভীষ্ম, এ কি মাতা, আপনি আমাকে আপনার কাছেই তো ডেকে পাঠাতে পারতেন। সে সময় কি হস্তিনাপুরের আছে? জানি মাতা, চিত্রাঙ্গদ বিচিত্রবীর্যের মৃত্যুর পর আজ হস্তিনাপুরের সিংহাসন রাজাহীন, রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত। হস্তিনাপুরের এ এক ঘোর সংকটের সময়। আর সংকটের সময়ই তো বরাবর হস্তিনাপুরের প্রয়োজন হয়েছে ভীষ্মকে। আর তাই তো আমি নিজেই তোমার কাছে ছুটে এসেছি ভীষ্ম। বসুন মাতা, আদেশ করুন মাতা, আমাকে কি করতে হবে? তোমাকে রাজ সিংহাসনে বসতে হবে। এ কি বলছেন মাতা, এ অসম্ভব। আপনি তো জানেন আমি প্রতিজ্ঞাবদ্ধ, কোনো দিনই রাজা হব না আমি। শুধু তো রাজাই নয়, এই হস্তিনাপুরের রাজ সিংহাসনের আর যে কোনো উত্তরাধিকারী নেই। অম্বিকা আর অম্বালিকার কোনো সন্তান নেই ভীষ্ম। কি হবে তাহলে হস্তিনাপুরের ভবিষ্যৎ? ক্ষমা করবেন মাতা, প্রতিজ্ঞাবদ্ধ ক্ষত্রিয়র প্রতিজ্ঞা রক্ষা করা ধর্ম। দাসরাজ তার কথা ফিরিয়ে নিলেও আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে পারবো না। হস্তিনাপুরের ভবিষ্যৎ এখন তোমার হাতেই ভীষ্ম। আমি ঋষি পরাশর, তোমার জন্যই যে আমাকে মর্তলোকে আসতে হয়েছে। আমার জন্য? কেন? অদূর ভবিষ্যতে যে তোমাকে প্রয়োজন, মৎস্যগন্ধা থেকে যোজনগন্ধা হতে হবে তোমাকে। ক্ষমা করবেন ঋষি, আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। এই দেশের চরম সংকটের সময় তোমার পুত্র সন্তানই অবতীর্ণ হবে রক্ষাকর্তা হিসেবে। আমার যে বিবাহই হয়নি ঋষি, আমার ভবিষ্যতে আমি যে পুত্র সন্তানের মা হব এরই বা নিশ্চয়তা কোথায়? সেই অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করতেই তো আমি এসেছি। আমার আশীর্বাদেই তুমি হবে পুত্র সন্তানের জননী। ও কি দেখলাম আমি? হ্যাঁ, আমার সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি এ কিসের ইঙ্গিত। ভীষ্ম, ভীষ্ম! সত্যবতী হস্তিনাপুরের রাজরানী হওয়ার বহু পূর্বেই ঋষি পরাশর সত্যবতীর কাছে ব্যাসদেবকে তাঁর পুত্র করে পাঠিয়েছিলেন, ঠিক যেন হস্তিনাপুরের আজকের এই সংকটের কথাটা মনে করেই। ভারতবর্ষের ইতিহাস যেন প্রতীক্ষা করছিল এই সময়টার জন্যই। সত্যবতী আমাকে দায়িত্ব দিলেন তাঁর পুত্র ব্যাসদেবকে হস্তিনাপুরের প্রাসাদে সসম্মানে নিয়ে আসার জন্য। অনুরোধ নয়, আপনি আমার ধর্ম মাতা, আপনি আদেশ করবেন মাতা। আপনার আদেশ পালনের জন্যই তো আমার পিতা আমাকে এই মর্তলোকে পাঠিয়েছেন। আমার পুত্ররা আজ মৃত, বিচিত্রবীর্যেরও কোনো সন্তান নেই। ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ, এমতাবস্থায়
হস্তিনাপুরের সিংহাসন উত্তরাধিকার শূন্য। আমি চাই বিচিত্রবীর্যের দুই স্ত্রী অম্বিকা আর অম্বালিকা তোমার আশীর্বাদে সন্তান লাভ করুক। আমি আপনার মনোবাঞ্ছা বুঝতে পেরেছি মাতা, কিন্তু আমি যে এখন উগ্র সাধনা করছি। আমার এই কুৎসিত কৃষ্ণরূপ দেখলে হয়তো রানীমায়েরা ভয় পেতে পারেন। 1 বৎসর কাল অপেক্ষা করলে হয়তো ফল ভালো হবে মাতা। 1 বৎসর? সে তো অনেক সময়। না ব্যাসদেব, না, আমার হাতে সময় যে বড় কম। আমি অম্বিকা আর অম্বালিকার সাথে কথা বলবো, ওদের বোঝাবো আমি। তুমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, তুমি মহর্ষি, বেদজ্ঞ, তুমিই পারবে এই অসম্ভবকে সম্ভব করতে। আপনার নির্দেশ শিরোধার্য মাতা। প্রণাম মুনিবর। আমি অম্বিকা এসেছি আপনার কাছে। এ কি দেখলাম? অম্বিকা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, পুত্রবতী ভব। মাতা, আমি আপনাকে বলেছিলাম আমার এই রূপ দেখে রানীমা ভয় পেতে পারেন। অম্বিকা তো তোমার আশীর্বাদ লাভ করেছে ব্যাস। হ্যাঁ মাতা, আমার আশীর্বাদে রানী অম্বিকা এক পুত্র সন্তানের জন্ম দেবেন। কিন্তু কি ব্যাস? কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে অম্বিকা চোখ বন্ধ করে ফেলেছিলেন। মুদ্রিত চোখেই উনি আমার আশীর্বাদ লাভ করেছেন। তাই রানী অম্বিকা যে পুত্র সন্তানের জন্ম দেবেন, সেই সন্তান হবে জন্মান্ধ। না! হ্যাঁ মাতা, ক্ষমা করবেন আমায়। আমি এখনই অম্বালিকাকে তোমার কাছে পাঠাচ্ছি। আমি ওকে আরো ভালো করে বুঝিয়ে বলছি, হস্তিনাপুরের জন্য এটাই হয়তো আমার শেষ উপায়। মুনিবর, রানী অম্বালিকার প্রণাম নেবেন। রাজমাতা বলেছেন আমার সব। আমি এসেছি আপনার আশীর্বাদ। তুমি দেখছি বড়ই ভীত হয়ে পড়েছ। আমি তোমায় আশীর্বাদ করছি। ব্যাস, এবার নিশ্চয়ই সব ঠিক আছে। না মাতা। না? রানী অম্বালিকা আমাকে দেখে চোখ বন্ধ করেননি ঠিকই, কিন্তু তিনি এতটাই ভীত ছিলেন যে তার শরীর পাণ্ডুর বর্ণ ধারণ করেছিল। তাহলে কি হবে ব্যাস? অম্বালিকাও এক পুত্র সন্তানের জন্ম দেবেন বটে, কিন্তু সেই সন্তানের গাত্রবর্ণ হবে পাণ্ডুর, অর্থাৎ হলদেটে প্রকৃতির। আর আপনি তো জানেন মাতা, একমাত্র পাণ্ডু রোগাক্রান্ত ব্যক্তিরই শরীরে হলুদ বর্ণের প্রকোপ দেখা যায়। এ কি বলছো তুমি ব্যাস? আমি কি তাহলে
আবার একবার অম্বিকাকে তোমার কাছে পাঠাবো? আমার অনুমান এতে কোনো লাভ হবে না মাতা। রানীদের মনে আমার প্রতি ভীতিভাব যে ভক্তিভাবের থেকেও বেশি প্রকট। তাহলে এখন উপায়? উপায় এখনো একটি আছে মাতা। বলো বেশ, বলো কি সেই উপায়? রানী মায়ের এক সহযোগী দাসীর মধ্যে আমার প্রতি নিগূঢ় ভক্তিভাব আমি প্রত্যক্ষ করেছি। অম্বালিকা চলে যাবার পর দ্বীপ প্রহরে আমি যখন বিশ্রাম করছিলাম, ক্ষমা করবেন প্রভু, আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটালাম। না মা, কে তুমি? আমি রানী মায়েদের দাসী মাত্র। তাদেরই আদেশ অনুসারে আপনার জন্য এই ফলাহার এনেছি। ওনারা নিজেরাই আসতেন, কিন্তু রানী মায়েরা আপনার সম্মুখে আসতে বড়ই ভয় পাচ্ছেন। তোমার ভয় লাগছে না? না, ক্ষমা করবেন আমায় প্রভু, আমি একজন দাসী মাত্র, আমার এত জ্ঞান নেই। তবে আপনার মতো মহর্ষির সামনে আসতে পেরে নিজেকে আজ বড় ধন্য মনে হচ্ছে। এ যেন আমার পূর্বজন্মের কোনো পুণ্যের ফল। তোমার ভক্তিতে আমি পরম সন্তুষ্ট। আমি তোমাকে আশীর্বাদ করছি, এই পুণ্যের ফল তুমি লাভ করবে। আর সেই পুণ্যের ফলে অম্বালিকার ওই দাসী যে পুত্র সন্তান লাভ করবে, সে হয়তো হস্তিনাপুরের রাজা হবার অধিকারী হবে না, কিন্তু তার ন্যায় নীতি ও রাজজ্ঞান হস্তিনাপুরের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। তাই যেন হয় ব্যাস, তাই যেন হয়। তোমার এই অবদান হস্তিনাপুরের ইতিহাসে অমর হয়ে থাকবে। তারপর একদিন সময়ের নিয়মেই বড় হলো অম্বালিকা পুত্র পাণ্ডু, অম্বিকা পুত্র ধৃতরাষ্ট্র ও দাসী পুত্র বিদুর। আর হস্তিনাপুরের নিঃস্বার্থ সেবক হিসেবেই তাদের উপযুক্ত শিক্ষাদানের দায়িত্ব নিয়েছিলাম আমি। সারা জীবনের আমার অর্জিত শিক্ষা আমি ভাগ করে দিয়েছিলাম তাদের মধ্যে। মাতা। ভীষ্ম, তুমি এই দ্বীপ প্রহরে? দেখুন মাতা, কাদের নিয়ে এসেছি। বাইরে কেন, ভেতরে এসো তোমরা। প্রণাম বড় মা। প্রণাম বড় মা। প্রণাম বড় মা। ওদের শিক্ষা লাভ কি শেষ হয়ে গেছে ভীষ্ম? হ্যাঁ মাতা, আজ ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর প্রত্যেকেই প্রতিষ্ঠিত, রাজধর্ম পালনের জন্য উপযুক্ত। এই দিনটির জন্যই তো আমি এত বছর ধরে অপেক্ষা করছিলাম। আজ আমিও অনেক চিন্তামুক্ত বোধ করছি মাতা। তার কারণ অম্বিকা পুত্র ধৃতরাষ্ট্র ধর্মশাস্ত্রে পারদর্শী, জন্মান্ধ হলেও সমস্ত কৌশলী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। অম্বালিকা পুত্র পাণ্ডু তার সমস্ত শারীরিক দুর্বলতাকে জয় করে হয়ে উঠেছে যুদ্ধবিদ্যায় সুদক্ষ। ঋষি ভার্গবের শিক্ষায় শিক্ষিত সে, আর ঋষি বশিষ্ঠ ও গুরু বৃহস্পতির শাস্ত্র ও নীতি শিক্ষা লাভ করেছে বিদুর। বড়ই নিশ্চিন্ত হলাম। তাহলে তো ভীষ্ম হস্তিনাপুরের রাজসিংহাসন আর শূন্য রাখার প্রয়োজন নেই। শীঘ্রই তুমি সব ব্যবস্থা করো। আপনার আদেশ শিরোধার্য মাতা।
তাহলে রাজ্যাভিষেকের কার্য শুরু করো ভীষ্ম। এ তো শুধু সময়েরই অপেক্ষা। স্বাভাবিক নিয়মেই বড় ভাই ধৃতরাষ্ট্রই তো রাজা হবার অধিকারী। আমি ঘোষণা করছি, আজ থেকে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসবেন অম্বিকা পুত্র। ক্ষমা করবেন হে বিষ্ণুদেব, পিতৃতুল্য আপনি। আপনার কাছে ন্যায় নীতির যে শিক্ষা আমি পেয়েছি তার প্রতি সুবিচার করাই আমার ধর্ম। তুমি কি বলতে চাইছো বিদুর? আমার নীতিজ্ঞান আমাকে বলতে বাধ্য করছে যে রাজা যেই হন না কেন তিনি হবেন সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক এবং স্বাবলম্বী। তাহলেই রাজ্যের মঙ্গল, ভবিষ্যৎ নিরাপদ আর সুনিশ্চিত হয়। আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র রাজা হবার সমস্ত গুণের অধিকারী হলেও দুর্ভাগ্যক্রমে তিনি জন্মান্ধ। এই অবস্থায় তিনি তো রাজা হবার জন্য সম্পূর্ণরূপে যোগ্য মনোনীত হতে পারেন না। কিন্তু বিদুর, তুমি ভুলে যেও না, জ্যেষ্ঠ ভ্রাতা হিসেবে এই রাজ সিংহাসন ধৃতরাষ্ট্রেরই প্রাপ্য। আমি আমার অভিমত ব্যক্ত করেছি মাত্র, সিদ্ধান্ত নেবার অধিকার তো আমার নেই। বিদুর ঠিক কথাই বলেছে ভীষ্ম। না বড় মা, না। জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র থাকতে আমি? না পাণ্ডু, এই সিদ্ধান্ত হস্তিনাপুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদুর তো ঠিকই বলেছে, অন্ধকার পৃথিবীতে বাস করে আলোর পৃথিবী শাসন করা যায় না। এটাই সত্য, সে যতই কঠিন হোক। তুমি সিংহাসনে অধিষ্ঠিত হও পাণ্ডু, আমি থাকব তোমার সর্বক্ষণের পরামর্শদাতা রূপে। এটাই বা কম কি? ধন্য ধৃতরাষ্ট্র, ধন্য তোমার শিক্ষা। তোমাদের জন্য আজ আমার সত্যিই গর্ব হচ্ছে। আমি ঘোষণা করলাম, হস্তিনাপুরের রাজমুকুট পাণ্ডুকে পরিয়ে দেওয়া হোক। জয়! হস্তিনাপুর রাজ পাণ্ডুর জয়! অবশেষে হস্তিনাপুরের রাজা হলেন অম্বালিকা পুত্র পাণ্ডু, আর রাজা হলেন না অম্বিকা পুত্র ধৃতরাষ্ট্র। এই একটি ঘটনার মধ্যে দিয়েই সময় যেন নির্ধারিত করে দিয়েছিল মহাভারতের ভবিষ্যৎ ঘটনার গতিপথ, যার সাক্ষী হয়ে থেকে যাব আমি ভীষ্ম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.